আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি হাল হাকিকত বা বর্তমানের যে রাজনীতি তথা আওয়ামী লীগ অনবরত যে অবস্থা দেখতেছি, এই 5ই আগস্টের পর থেকে নিয়মতান্ত্রিকভাবে কোনো না কোনো দলের সাথে তারা একীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিলীন হতে চলছে আওয়ামী লীগ। এই বিষয়টাকে আমি সামনে নিয়েই অন্যান্য রাজনৈতিক দলের বিষয়টাও থাকবে। আশা করি শেষ পর্যন্ত এই বিষয়ের উপরেই থাকবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই আলোচনাটা আনছি এই কারণে যে আমি জন্মস্থান যে এলাকা, বিশেষত ফরিদপুর 2, নগরকান্দা এবং সালতা, এই দুটো থানার সমন্বয়ে আমাদের সংসদীয় আসন গঠিত হয়েছে। তো সেই এলাকাকে কেন্দ্র করে বা সেই এলাকার মূল যে বিষয়টা, সেটাকে সামনে রেখে আমি আমার আজকের আলোচনাটা সাজাচ্ছি। আমি ইতিমধ্যে দেখেছি, বেশ কিছু আলোচনা শুনেছি বা বেশ কিছু খবর আমার কাছে এসেছে যে আমাদের এলাকায় অন্তত আগে আওয়ামী লীগ করতো যারা, একচাটিয়া ভাবে দীর্ঘদিন যাবৎ বা যাদের জন্ম থেকে আওয়ামী লীগ, এমন অনেক আছে, বা বিগত 20-25 বছর যাবৎ যারা আওয়ামী লীগ করতেছে এমন অনেক লোককে দেখেছি, তারা এখন সদল বলে বিএনপিতে যোগদান করতেছেন। ইতিপূর্বে আমরা 2008 সালের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা দেখেছিলাম বিএনপির একজন, ওই সময়ে জাতীয়তাবাদী দলের সেক্রেটারি ছিলেন থানার, তখন একটাই থানা ছিল, নগরকান্দা এবং সালতা মিলে একটাই নগরকান্দা থানা ছিল। তিনি আমাদের সাহিত্য চেয়ারম্যান মাঝারদী ইউনিয়নের, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি সেক্রেটারি ছিলেন থানা। সেই তিনি তখন কি করেছেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিএনপিতে আর টিকতে পারেননি, তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং দীর্ঘ 16-17 বছর তিনি আওয়ামী লীগেই তার অবস্থান ছিল। এই যে একটা অবস্থা, অর্থাৎ নিজের একেবারে অস্তিত্ব বিলিয়ে দেওয়া, কোনো একটা রাজনৈতিক দল এলাকায় টিকতে না পারা, বিলুপ্ত হওয়া, এটা মূলত আমাদের সেই জমিদারি যে প্রথা, অনেকটা সেরকম। অর্থাৎ আজকে আমার প্রভাব আছে, আমার বলয় খুব শক্ত, অন্য কোনো রাজনৈতিক দল আমার এলাকায় টিকতে পারবে না। এটাই হচ্ছে রাক্ষসী মনোভাব। এই মনোভাব থেকে আমাদের অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ তারা দলগতভাবে অপরাধ করলে সেটার বিচার হবে, আওয়ামী লীগের কোনো নির্দিষ্ট ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ যারা ধারণ করেন, আদর্শ যারা ধারণ করেন, তাদেরকে ধ্বংস করা, তাদেরকে একেবারে নিঃশেষ করা, বিলুপ্ত করা, এই অধিকার কারো নাই, পৃথিবীর কারো নাই। হ্যাঁ, আমি অনবরত আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করি, কথা বলি, আমার আদর্শ হয়তো আওয়ামী লীগের সাথে মিলে না সে কারণে, কিন্তু আওয়ামী লীগের আদর্শ বিলুপ্ত হোক সেটা আমি নিজেও চাই না। গতকালকে আমরা একটা দেখেছি, ভিডিও দেখেছি, সাবেক ইয়ে হাইকোর্টের একজন অ্যাটর্নি জেনারেল তথা আসাদুজ্জামান, যিনি মূলত বিএনপিরই একজন মানুষ ছিলেন, গত 5ই আগস্টের পরে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে। তিনি বলেছেন কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। মূলত এই প্রসঙ্গটা এসেছে যে যখন জামাতে ইসলাম হাইকোর্টে একটি রিট করার চিন্তা ভাবনা করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তখন তিনি এই কথাটা বলেছিলেন যে কোনো আদর্শকে শেষ করা, হত্যা করা, এর অধিকার কারোই নেই। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এক জিনিস আর হত্যা করা আর এক জিনিস। যদিও ওনার কথা, এই কথার সাথে আমি একমত যে আওয়ামী লীগের যে আদর্শ, সেই আদর্শ হত্যা কেউ করতে পারবে না, সেই কথার সাথে আমি একমত। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো বিচার্য বিষয়। সেই জায়গায় বিচারের মাধ্যমে যদি একটি দল নিষিদ্ধ করা হয়, সেটাকে আমি হত্যা বলবো না, সেটা ভিন্ন প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আজকে আসছি না। তবে আমার মূল বক্তব্য হচ্ছে জমিদারি প্রথার যে রাজনীতি, সেই রাজনীতির বিলুপ্ত হওয়া দরকার। অর্থাৎ যে যখন ক্ষমতার বলয় তৈরি করতে পারবে, যার যখন পাওয়ার থাকবে, এলাকায় শুধুমাত্র তার লোকজন রাজনীতি করতে পারবে, তার লোকজন লুটপাট করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, এবং থানা তাদের কন্ট্রোলে থাকবে, প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের থানাগুলিকে একেবারেই স্বাধীন করতে হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে একেবারেই স্বাধীন করতে হবে। তারা কোনো রাজনৈতিক বলয়ের ভিতরে থেকে তারা কোনো কিছু করবেন না, সেই বিষয়টা যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে অনেকটাই কিন্তু এই বিলুপ্তির যে বিষয়টা সেটার থেকে মুক্তি পাবো। কেন? কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে মামলা বাণিজ্য যে বিষয়টা, যেই দলই ক্ষমতায় থাকবে তারা মামলা বাণিজ্যর বড় একটি ফ্যাক্টরি খুলে বসেন, দোকান খুলে বসেন। এই দোকানে লেনদেন হয়, কার মামলা নেওয়া হবে, কার মামলা নেওয়া হবে না, কাকে মামলা দেওয়া হবে, কাকে হয়রানি করা হবে, কাকে জেল জুলুম করানো হবে, এগুলি আমি দেখেছি। যেহেতু আমাদের আত্মীয় স্বজন সকলেই মোটামুটি রাজনীতির সাথে ইনভলভ, আমি আমার অনেক ভাই ব্রাদারকে দেখেছি যারা
ছাত্রদল করার অপরাধে বিগত দিনগুলিতে আওয়ামী লীগের কেউ কেউ তাদেরকে ধরিয়ে দিয়েছে। সকলকেই মোটামুটি চিনি আমরা, যে কারা ধরিয়ে দিয়েছে, কেন ধরিয়ে দিয়েছে, তাদের কি স্বার্থ ছিল। অথচ ছাত্রদলের সেই ছেলেগুলো একেবারেই নির্দোষ ছিল বা ওই দোষে দোষী ছিল না। এরকম বিভিন্ন দোষে তাদেরকে সম্পৃক্ত দেখিয়ে থানার কাছে ইনফর্ম করত এবং থানায় এসে বা থানা পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যেত। এভাবে তাদের জীবনের বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এই কারণেই মূলত যারাই বিরোধী দল থাকে বা যারা ক্ষমতায় থাকে না, তারা চিন্তা করে যে আমার নিজের জীবনের নিরাপত্তা, আমার সম্পদের নিরাপত্তা এবং আমার পরিবারের নিরাপত্তা, এগুলি যদি ঠিক রাখতে হয় তাহলে যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমাদের লিয়াজও করতে হবে, তাদের দলের ভিতরে আমাদেরকে ঢুকে যেতে হবে। এভাবেই মূলত আদর্শ পরিবর্তন করে। কিন্তু মৌলিকভাবে কি কোনো মানুষ জোরপূর্বক বা আতঙ্কে ভয়ে যদি অন্য একটি দলে প্রবেশ করে, সত্যিকার অর্থে কি সে তার আদর্শ থেকে দূরে সরে যায়, সে তার আদর্শ বিলীন করে দেয়? সেটা কিন্তু করে না। সে কারণেই তার আদর্শকে ধামাচাপা দিয়ে অন্য একটি দলে ঢুকানো, এটাই হচ্ছে গুপ্ত বা সুপ্ত, যেটা গত কালকে আমরা বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে শুনলাম তার মুখে। তিনি যদিও এটা জামাতকে বলেছেন যে বিএনপির রাজনীতিতে গুপ্ত বা সুপ্ত এরকম কোনো রাজনীতি নেই, অর্থাৎ যা করেছে ওপেনলি করেছে। পরবর্তীতে আবার দেখলাম জামাত ইসলামের একজন বলেছেন যে যেই নেতা মুসলেকা দিয়ে রাজনীতি করব না, এই মুসলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই নেতা এখন শেখাচ্ছে রাজনীতির কৌশল। তো এই যে মানে একে অপরকে দোষারোপ করা, খোঁচা দেওয়া, এই একটা রাজনীতি, এটা অবশ্যই অপরাজনীতি। এগুলি আমাদের উত্তেজনা বৃদ্ধি করবে এবং কোন কোন বিষয়ে দেখা যাবে দুই দলের ভিতরে মারমুখী অবস্থান এবং সংঘর্ষ এগুলি তৈরি করবে। সেজন্য অন্তত সিনিয়র যারা আছেন, বিশেষ করে প্রত্যেকটা দলের সিনিয়র যারা আছেন, তাদের এই ধরনের শব্দচয়ন এবং আক্রমণাত্মক ভাষা এগুলি থেকে বিরত থাকতে হবে। যেমন ইতিপূর্বে আমি ইসলামী আন্দোলনের দ্বিতীয় যে নেতা অর্থাৎ ফজল করিম সাহেব, মুফতি ফজল করিম সাহেব, তিনি একটি কথা বলেছিলেন যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আমি ওই সময় এই কথাটার ঘোর বিরোধিতা করেছিলাম। কেন? কারণ তিনি একজন দ্বিতীয় প্রধান সারির নেতা, অর্থাৎ একটি দলের দ্বিতীয় নেতা, তিনি একেবারে সর্বোচ্চ নেতার পরেই তার অবস্থান। তার মুখ থেকে এই ধরনের কথা এগুলি কোনোভাবেই কাম্য নয়, বরং তারা শালীন এবং ভদ্রচিত পরিশীলিত ভাষা ব্যবহার করবেন, যেই শব্দ চয়নে কেউ আঘাত পাবে না। সত্য কথা বলবেন, কিন্তু শব্দ চয়ন সুন্দর হতে হবে। এই সুন্দর শব্দ চয়নের মাধ্যমে আপনি যদি কারো সমালোচনা করেন, সে আপনার সমালোচনা গ্রহণ করবে। যদি সেটা না করতে পারেন, তাহলে উল্টা সে আপনাকে শত্রু ভাববে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো প্রত্যেকটা দলের নেতৃত্বে যারা রয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এরকম 10-20 জন 50 জন নেতা যারা আছেন, এই প্রথম সারির যে নেতারা, তাদের উচিত খুবই পরিশীলিত শব্দ চয়ন করা এবং একে অপরকে আঘাত করে এমন কোনো কথা না বলা। কারণ আমরা ইতিপূর্বে আরো অনেকবার বলেছি যে বর্তমান যেহেতু 24 পরবর্তী নতুন একটি শোষণ আমরা চাই, নতুন একটি রাজনীতির ধারা চাই, যেই রাজনীতিতে কোনো আক্রমণাত্মক থাকবে না। বরং আমি মনে করি বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে পরবর্তীতে প্রত্যেক অন্তত 2 মাস, 3 মাস বা 6 মাস অন্তর অন্তর সকল দলকে মিলে জনাব তারেক রহমান সাহেব একটি চা চক্রের ব্যবস্থা করবেন। সেখানে সকলের সাথে কুশল বিনিময় করবেন, দেশের কি সমস্যা, কোথায় কি অবস্থা, কি করতেছে, কি করলে ভালো হয়, সেগুলি তাদের থেকে পরামর্শ নেবেন। মানবেন কি মানবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু তাদের সাথে যদি কুশল বিনিময় করেন, তাদের থেকে যদি পরামর্শ নেন, তাহলে দেশ গঠনের ক্ষেত্রে অনেক ভালো একটি অবস্থান আপনারা তৈরি করতে পারবেন। এই পরামর্শটা আমি অনেক আগেও দিয়েছিলাম, আবারও বলছি, কারণ আমরা চাই নতুন রাজনীতি, নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। তো আমি মূল পয়েন্ট যেটা ছিলাম যে কোনো রাজনৈতিক দল বিলুপ্তি হোক, সেটা আমার প্রত্যাশা নয়। এখন দেখতেছি আমাদের সালতান ওবরকান্দার ওই আসনে যতগুলি মার্কামার আওয়ামী লীগ ছিল, যারা দীর্ঘ যুগের পর যুগ যারা আওয়ামী লীগ করে এসেছে, এবং সদল বলে একটা গ্রাম এমন ছিল যেই গ্রামে কয়েকশো ভোটারের একটা ভোট অন্য কোনো আসনে যেত না, সব নৌকায় যেত, এইরকম একদম কড়াকড়ি ভাবে। এবং তিনি চেয়ারম্যানই দাঁড়াইলে তার এলাকায়, তার গ্রামের ভোট একটা ভোটও বাইরে কোথাও যাওয়ার সুযোগ ছিল না। তো এই যে একটা ভিলেজ পলিটিক্স এর মাধ্যমে তিনি পুরা গ্রামকে কন্ট্রোল করতেন, সেই গ্রাম এখন পুরা গ্রাম সহ এখন চলে আসছে বিএনপিতে। কেন, কি কারণে? তিনি কি তার আদর্শ ভুল স্বীকার করে আসছেন? তিনি কি তার আদর্শ বিলীন করে দিয়ে আসছেন? সেটা কিন্তু নয়, বরং তিনি মামলা থেকে বাঁচতে চান, তিনি নিরাপত্তা চান, তিনি নিরাপদে থাকতে চান, তার গ্রামের মানুষকে নিরাপদে রাখতে চান। এটাই হচ্ছে মূল বক্তব্য।
তো আমার বক্তব্য তো সেই জায়গায় যে নিরাপদ তো এমনিই থাকবে, কোনো বিরোধী দল করার কারণে কেউ অনিরাপদ হবে, তাহলে আমরা তো সেমন বাংলাদেশ চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেও তাকে কোনো কিছু বলা হবে না, বরং সে যেইভাবে কথা বলছে ঠিক সেইভাবেই তার উত্তর দেওয়া হবে। যেমন আমি অনলাইনে কথা বলছি, আমার যদি কোনো ভুল থাকে এই বক্তব্যের মাধ্যমে আমাকে সংশোধন করা হবে যে তুমি এই জিনিসটা ভুল করেছো। একজন যদি বক্তব্যের মাধ্যমে কথা বলে তাহলে তার উত্তর বক্তব্যের মাধ্যমে আসবে। একজন যদি লেখার মাধ্যমে কোনো কিছু করে তাহলে তার উত্তর দিতে হবে লেখার মাধ্যমেই। কিন্তু সহিংস যে আচরণ, সেই আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সহিংস আচরণ যদি বন্ধ হয় তাহলে এই দল বিলুপ্তির কোনো সুযোগ থাকবে না। এ কারণেই আমি বারবার এই কথাটা বলছি যে কোনো আদর্শ বিলুপ্ত কখনোই করা যায় না। হ্যাঁ, বন্ধ রাখা যায় সামগ্রিকভাবে, অত সাময়িক সময়ের জন্য একটি দলের কার্যক্রম স্থগিত করতে পারেন। যেমন বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে বা স্থগিত আছে, এ কারণে তারা ব্যানারে ফেস্টুনে কোনো জায়গায় একত্রিত হতে পারতেছে না। কিন্তু তাদের যেই কর্মী, তাদের যেই নেতা, কেউ কিন্তু তাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা নয়। তবে যারা এরকম সুবিধাবাদী, যারা এখন বিএনপিতে আসছে, নিশ্চিত ধরে নেন বিএনপির বিপদে তাদেরকে আপনি পাশে পাবেন না। অতএব বিএনপিকে আমি যেই পরামর্শটা দিব যে আপনার এই 17 বছরে যেই নেতারা জেল জুলুম খেটেছে, দেশ থেকে ভেগে কোথাও পালিয়ে বেরিয়েছে, ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, তাদেরকে আপনারা সুযোগ দিন, তাদেরকে সামনে রাখুন। আর যদি কেউ সত্যিকার অর্থে আপনাদের আদর্শ মেনে আপনাদের দলে আসতে চায়, দলে নেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু চাপের কারণে, ভয়ের কারণে, মামলা থেকে বাঁচার কারণে, এই ধরনের আশঙ্কার কারণে যে যদি কেউ বিএনপিতে আসে তাহলে সেটা অবশ্যই অবশ্যই আরেকটি নতুন একটি রাক্ষসী মানে আমরা দেখার সুযোগ তৈরি হয়ে যাবে তাহলে। কারণ আমরা চাই না যে এমন কোন দল তৈরি হোক যেই দল অন্য সকল দলকে একেবারে একসাথে খেয়ে ফেলবে। বরং রাজনীতির সৌহার্দ্যপূর্ণ অবস্থান কোনটা, যে আমার সক্ষমতা আছে, ক্ষমতা আছে, কিন্তু বাকি সকলে তাদের মতো করে থাকবে, কেউ বিলীন হবে না। যদি কেউ আপনার আদর্শে হয়ে আকৃষ্ট হয়ে আপনার দলে প্রবেশ করে সেটা ভিন্ন বিষয়, যেটা ইসলামও বলে। ইসলাম মানুষকে দাওয়াত দিতে বলে, ইসলামের আদর্শ মানুষকে গ্রহণ করতে বলে, কিন্তু সে যদি স্বেচ্ছায় ভালোবেসে দিন গ্রহণ করে তাহলে তাকে স্বাগতম। যদি গ্রহণ না করে কাউকে বাধ্য করা যাবে না। এটাই তো ইসলামের শিক্ষা, যে জোরপূর্বক কাউকেও ইসলামের ভিতরে আনা এটা ইসলামের আদর্শ নয়। ঠিক সেই বিষয়টাই আমি চাই যে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে তাই থাক, যে কখনোই যেন আমরা কারো উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে না দেই। আমার নগরকান্দা সালতার অবস্থানটা তো আমি মোটামুটি জানি, সেই হিসেবেই আমি বললাম। আমার যেখানে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি, বিচরণ করতেছি ঢাকাতে, সেইখানের অবস্থা একেবারেই কাছাকাছি। অর্থাৎ কিছু আছে পালাতক আওয়ামী লীগের, আর যারা মোটামুটি এলাকায় আছে বা যারা একটু পল্টিবাজ, তারা মোটামুটি বিএনপির আশ্রয়ে চলে এসেছে। এভাবেই তাদের রাজনীতির চলতেছে, যে একের পর এক। আবার যখন যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ঠিক এরা আওয়ামী লীগে চলে যাবে, এমনকি বিএনপিরও কেউ কেউ আওয়ামী লীগে চলে যাবে। এই পল্টিবাজ নেতা, এরাই মূলত দলকে নষ্ট করে, এরাই দলের আদর্শকে জলাঞ্জলি দেয়, এদের কারণেই দলের বদনাম হয়। সে কারণে আমি আজকে লিখেছি যে আওয়ামী লীগ কি বিলুপ্তির পথে, বিএনপি কি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হতে যাচ্ছে। আশা করি আমি বুঝাইতে পেরেছি। আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্টে জানান আপনাদের যে মতামত আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।